নমস্কার, মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা অলরেডি আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন, যে এই লোকসভা ভোটটি মিটে যাওয়ার পরে আগামীতে 4টে বিধানসভা উপনির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে। এখন উপনির্বাচনগুলো নিয়ে আলোচনা করবার আগে একটা ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে বর্ধমানে গেছিলেন। বর্ধমানে যে সমস্ত ঘরছাড়া, মানে ভোট পরবর্তী সন্ত্রাসের ফলে ঘরছাড়া যে সমস্ত পরিবার আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আজকে তিনি সকালবেলা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে আজকে প্রয়াণ দিবস, সেটাকে আত্মবলিদান দিবস হিসেবে উনি বলেছেন, এবং সেখানে শ্রদ্ধা জানানোর পরে বেশ কয়েকটা প্রোগ্রাম করবার পরে তিনি এই সাংবাদিক সম্মেলনেই জানিয়েছেন যে শ্রীরামপুর হুগলি হয়ে তিনি বর্ধমানে গিয়ে পৌঁছিয়েছেন। সেখানে সাংবাদিক সম্মেলন তিনি করছেন। এবার এই সাংবাদিক সম্মেলনটা আপনাদেরকে একটা ছোট্ট অংশ ভিডিওর একদম প্রথমে অল্প সময় একটু আপনারা জিনিসটা দেখে নিন, তারপরে আমরা আসল আলোচনাটায় আসছি। আগেই বলেছি পিএফআই, সিমি, জামাত, হেফাজত, আমরা বর্ধমান থেকে সিএএ কে এনআরসির নাম করে দাঙ্গা তো এখান থেকে সিন্ধুগুলা শুরু করেছি। মনে নেই আপনার 2019 সালে কি হয়েছিল? আজকে সিএএ ইমপ্লিমেন্ট হয়েছে, কোন লোকের নাগরিকত্ব গেছেনি। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। সেদিনকে কি বলেছিল এই বর্ধমানে, এই যে জাতীয় সড়ক অবরোধ করেছিল মাদ্রাসার ছাত্রদের নিয়ে, যারা 18 বছর পের হয়নি, নাবালক, সিদ্দিকুল্লাহ চৌধুরী দাঁড়িয়ে থেকে এখানে অবরোধ করে প্রথম আগুনটা জ্বালিয়েছিলেন তো এই বর্ধমান থেকে। বর্ধমানেই তো খাগড়াগড় কাণ্ড, কারা যুক্ত জানেন না? গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস স্টেটমেন্ট দেখুন। একটা মুসলিম লোক, তাকে হিন্দু নাম দিয়ে বর্ধমান থেকে মাদ্রাসা থেকে সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার নাম পরিবর্তন করে দিয়েছে মাদ্রাসা থেকে। দেশ বিরোধী কাজের আগ্রহ হয়েছে। এটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের লড়াই। যারা অরিজিনাল ভারতীয় মুসলিম তাদেরকেও ভেবে দেখা উচিত। খাল কেটে কুমির নিয়ে আসা হচ্ছে, তাদেরও জমি যাবে, তাদেরও রেশনে ভাগ করছে। এটা ভারতীয়দের সঙ্গে অভারতীয়দের রাষ্ট্র বিরোধীদের লড়াই, এখন হিন্দু মুসলমানের লড়াই নয়। বাংলায় কি জঙ্গি মোটিভ আবার সক্রিয় হচ্ছে? জঙ্গিদেরই সরকার। শিবির সঙ্গে যুক্ত থাকা ইমরানকে রাজ্যসভায় পাঠায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করেন যিনি, তার সিদ্দিকুল্লাহ চৌধুরী রাজ্য মন্ত্রিসভায় স্থান পায়। যোগ্যতারই তো সরকার। সরকারটা কি ভদ্রলোকে নেই? 72টা জায়গায় বিএসএফ কে মেলা তৈরি করার জন্য, কাঁটাতার দেওয়ার জন্য জমি দেয় না মুখ্যমন্ত্রী। ল্যান্ড অ্যাকুইজিশন তো কালেক্টরেরা। 72টা জায়গা উন্মুক্ত পশ্চিমবঙ্গে, যেখান দিয়ে যে কেউ বাংলাদেশ থেকে ঢুকতে পারেন, বেরোতে পারেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি নবান্নতে এসে মিটিং করেছিলেন এই জন্য 2022 সালে, রিজিওনাল মিটিং। আমরা যখন জিজ্ঞেস করেছিলাম ওনাকে যে আপনি এসেছিলেন কেন, বলে আমার মূল উদ্দেশ্য ছিল এই মিটিংটাও করা, সাথে সাথে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা যে দেশের স্বার্থে আপনি 72টা জায়গায় খোলা আছে, আপনি জমি দেন, বিএসএফ কাঁটাতার ঢুকতে পারছে না, প্রোটেক্টেড হচ্ছে না আমাদের দেশের সীমান্ত। এখনো যারা আপনাদের মধ্যে বা অন্য যারা তৃণমূলকে ভোট দেন, প্লিজ নীতি কোন জায়গায় যাচ্ছে কল্পনাও করতে পারছেন না আগামী 10 বছর পরে কোথায় যাবে। শুনলেন সুধী দর্শক মন্ডলী, যে অভিযোগ শুভেন্দু অধিকারী আজকে করলেন তা তো বেশ ভয়ঙ্কর অভিযোগ। এবারে এই অভিযোগটা যে উনি আজকে করছেন ব্যাপারটা তা না, কিন্তু এটা উনি দীর্ঘদিন যাবৎ করছেন। তার সাথে এই যে উপনির্বাচন নিয়ে আমি কথা বলাটা শুরু করলাম, এই দুটো জায়গা তো একদম আলাদা আলাদা। মানে আমি একরকম কথা বললাম দিয়ে শুরু করলাম এই এপিসোডটা, আর এই যে সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী যিনি যে বক্তব্যগুলো রাখলেন, একদম দুটো আলাদা বিষয়। কিন্তু এর মধ্যে থেকে দুটো তিনটে জিনিস কিন্তু উঠে আসে, সেটা প্রথমে আপনাদেরকে বলে নিই। একটু ভাবুন,
প্রথম কথা, এই যে আজকেও আপনারা বিভিন্ন চ্যানেলে বা কাগজে এগুলো দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন, আমিও বিভিন্ন এপিসোডে এই জিনিসটাকে তুলে ধরেছি এর আগে। সেটা কি, এই খুব রিসেন্ট 20 তারিখ আপনার গেল পশ্চিমবঙ্গ দিবস, শুভেন্দু অধিকারী সেটি পালন করলেন। তারপরে গেল বিশ্ব যোগ দিবস, সেটা শুভেন্দু অধিকারী পালন করলেন। আজকে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, প্রয়াত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার প্রয়াণ দিবস। উনি এর আগে একটি সাংবাদিক সম্মেলনে বলেছেন যে সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক প্রকার বলা যায় যে চক্রান্ত করে তৎকালীন সরকার হত্যা করেছিলেন। এটা উনি বলেছেন, বিতর্কিত বিষয়, কিন্তু উনি সেটা বলেছেন। কিন্তু কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে যে এই রকমই ছোট 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 প্রোগ্রামগুলো, এগুলো তো একটা মানে দায়িত্বশীল রাজনৈতিক বড় দল যে কিনা বিরোধী রাজনৈতিক জায়গাটাতে প্রধান মুখ হিসেবে উঠে এসেছে এখনো পর্যন্ত, এবং লোকসভা ভোটে প্রত্যাশিত ফল করতে পারেনি, তার সংগঠনের প্রচুর ত্রুটি বিচ্যুতি আছে। তাহলে আমরা এতদিন পর্যন্ত কি দেখে এসেছি, যে বিরোধী রাজনৈতিক দল যদি আন্তরিক হয় সামগ্রিকভাবে, তাহলে সেই সুযোগগুলোকে, এই ধরনের অনুষ্ঠানগুলোকে, এই ধরনের প্রোগ্রামগুলোকে তারা কাজে লাগায়। কিন্তু খেয়াল করলে দেখতে পাওয়া যাবে যে মাঠে ঘাটে রাস্তায় কিন্তু এই একটিই মাত্র মানুষ ঘুরে বেড়াচ্ছেন, চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। আজকেও সেই একই জিনিস, যেটার জন্য এটা দেখালাম, তার প্রসঙ্গে আসছি। তারপরে কেন উপনির্বাচন, সেটাও উপনির্বাচনের কথাটা তুললাম, সেটাও বলছি। আজকে এই মানুষটা বর্ধমানে গেছেন, এই ঘরছাড়া যে সমস্ত মানুষ, তাদেরকে হাইওয়ের পাশে একটি বিজেপি কার্যালয়ে, সেখানে তাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তিনি তাদের সঙ্গে দেখা করতে গেছেন। এনারাই তাদেরকে জানিয়েছিলেন যে দাদা, আপনি, ওনার বক্তব্য মতো এই প্রেস কনফারেন্সেই আছে যে আপনি অনেক জায়গায় যাচ্ছেন, এখানেও আসুন। তো উনি সেখানে গেছেন। বেশ কয়েকটি সেই আপনার দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র ইত্যাদি জায়গাগুলো, তৎপরবর্তীতে আপনার কলকাতার বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো করবার পরে নন্দীগ্রাম দিয়ে তো শুরু করেছেন উনি। এরকম ঘরছাড়াদের পাশে কিন্তু উনি দাঁড়াচ্ছেন, এর আগে কিন্তু দাঁড়িয়েছেন। এর আগের এপিসোডেও আমি বলেছি যে একদম মাটি থেকে আন্দোলনটা করাটা জরুরি, তবেই সংগঠনটা তৈরি হয়। আপনি হাঁটলে তবে আপনার সঙ্গে লোক হাঁটবে, আপনি রোদ্দুরে বৃষ্টিতে ভিজে হাঁটলে তবে মানুষ আপনার সাথে হাঁটবে। এই গতিটা কিন্তু অপ্রতিরোধ্য। যদি কেউ একটা নির্দিষ্ট আন্তরিক লক্ষ্য নিয়ে সৎভাবে এগিয়ে যায়, সেটা বিরোধী রাজনীতি হতে পারে, অনেকের মতের মিল না থাকতে পারে, কিন্তু সেই জায়গাটা কিন্তু যদি সে ঠিক কথাগুলো বলতে 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 এগোতে থাকে, আপনা থেকে কিন্তু মানুষ তার পাশে এসে যায়। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে অভিযোগগুলো উনি তুললেন, এই অভিযোগগুলো তো দেশের নিরাপত্তার জায়গাটাতেও খুব চিন্তার। তাহলে এই অভিযোগগুলো উনি করতে পারছেন, তা এই অভিযোগগুলো তো বিজেপির যে এই মুহূর্তে যে বঙ্গ বিজেপির যে সমস্ত, মানে আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ইস্যুগুলো নিয়ে তো হই হই রই রই করে একদম শাসক দলকে কোণঠাসা করা ইত্যাদি, এইগুলো উচিত। কোথায় সেটা? সেই এখানে খেয়াল করে দেখতে পাবেন আপনারা, এখানে সাংবাদিকদের কতগুলো বুম। কাজেই ওই বললাম না যে দৌড়বে, যে হাঁটবে, তার পাশেই কিন্তু মানুষ, তার কাছেই কিন্তু সার্চলাইট গিয়ে পৌঁছবে, তার পিছনেই মানুষ দৌড়বে। কিন্তু কথাটা হচ্ছে যে রিভাইভাল, ঘুরে দাঁড়ানো, এই সমস্ত যে জায়গাগুলো, সংগঠনকে মজবুত করা, কে করবে? কারা করছে? এখান থেকেই আসছি যে এই মানুষটাকে কোন ঠাসা করবার একটা চেষ্টা গত 20-25 দিন যাবৎ দেখেছি আমরা সকলে, রাস্তাঘাটের মানুষের মধ্যে থেকে দেখেছি, মানে উঠে আসা কথাগুলোর মধ্যে থেকে বুঝতে পেরেছি। বিজেপির বিভিন্ন নেতৃত্বই হচ্ছে সেই দরজাটা খোলা আম, বিভিন্ন রকম আকার ইঙ্গিতে আমাদের মতো এই ধরনের চুনোপুটি মানুষদের মুখে এই কথাগুলো বলবার সুযোগ করে দিয়েছেন। এখন প্রয়াসটা কি শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ?
একেই তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, মানে বিজেপির সাংগঠনিক এই মুহূর্তে মন্থরতা, সিদ্ধান্তের দোদুল্যমানতা, এইগুলোর ফল বিজেপিকে ভুগতে হয়েছে, সামগ্রিক দেশে ভুগতে হয়েছে। তা থেকে তারা যত দ্রুত শিক্ষা নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। বিরোধী রাজনীতির পার্সপেক্টিভে যদি দেখতে হয়, তাহলে এই জায়গায় শাসক দল কি চাইবে না যে তার বিরুদ্ধে যে বিরোধী দলটা রয়েছে মূল, তাকে যত রকম ভাবে কোণঠাসা করা যায়? এমনিই জানেন বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় জর্জরিত বিভিন্ন বিরোধী দলের নেতা নেত্রী ইত্যাদিরা। এই শুভেন্দু অধিকারী নিজেরই এগেনস্টে প্রচুর ধরনের মামলা আছে, সঙ্গে তিনি সেই কোর্টে লড়ে সেগুলোকে নালফাইড করবার চেষ্টা করেন। এখন ব্যাপার হচ্ছে যে এর পিছনে আলাদা কোনো জায়গা তৈরি হচ্ছে না তো। মানুষ কিন্তু রাস্তায় এবার বলতে শুরু করছে, ফিস ফিস করে কিন্তু মানুষ বলছে। আর মানুষের ভাষায় আমার মতো মানুষ আপনাদের কাছে মত বিনিময়ের জন্য যখন আসি, আপনাদের মনের কথাটাও আপনারা কমেন্টে জানাবেন যে এই ধরনের সমস্ত সামগ্রিক মানুষের কানে শোনা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। সেটা কি? সেটা এটা আবার অন্য ধরনের সেটিং না তো? এটা আবার অন্য ধরনের একটা সেটিং না তো? সাধারণত উপনির্বাচন হলে কি হয়, বিরোধী দল দাঁড়াবে, ও অবধারিত হারবে, মানে এই 4টে বিধানসভায় বিজেপি একেবারে হারবেই হারবে। যদিও যে যে বিধানসভাগুলো আছে সেখানে কিন্তু বিজেপির ভালো ভালো মেজরিটি আছে। লোকসভা ইলেকশনের যে যদি ফলাফলগুলো বিচার করা হয়, প্রত্যেকটিতেই কিন্তু বেশ ভালো মেজরিটি আছে, 2-1টি জায়গা ছাড়া আছে। তাহলে সেই অঙ্ক যদি মানতে হয় তাহলে তারা জিতে যাবে। কিন্তু উপনির্বাচনের ক্ষেত্রে যেটা হয়, সাধারণ মানুষের এমনি তো প্রথমত ভোটের পরিমাণ কম হয়, ভোট দানের পরিমাণটা কম হয়। দ্বিতীয়ত মানুষের মধ্যে একটা ব্যাপার থাকে যে এতো শাসক দল যারা রয়েছে তাদের প্রতি একটা অটোমেটিক কি বলবো, ওটাতেই দিয়ে দিই, কারণ আপাতত তো এখনো তারা থাকবে, এরকম একটা ভয়ে হোক ভীতিতে হোক যাই হোক না কেন, বা নিজেদের মানসিকতার ভিত্তিতে একটা তো পকেট ভোট থাকে শাসক দলের, সেইটা তার সঙ্গে এই একটা অনিচ্ছার জায়গার বা অনিচ্ছার ভোট, এই যোগ হয়ে কিন্তু শাসক দল একটা অ্যাডভান্টেজ পেয়ে যায়। তাহলে সবকটাকেই তৃণমূল কংগ্রেসের জেতা উচিত। কিন্তু মানুষ কি বলছে, মানুষের ভাষা বলছে, মানুষের মন বলছে, মানুষের কথা শুনলে বোঝা যাচ্ছে যে এটা ভিতরে ভিতরে এরকম হয়ে যাবে না তো যে এই চারটেই না হোক 3টে অথবা 2টো বিজেপি জিতে গেল। এই জন্যে যে এই মানুষটি এইবারে এই 4টে বিধানসভাতে উনি বলেছেন প্রচারে যেতে বললে যাবেন, কিন্তু এ বাদে বাকিটা কিন্তু অন্যরাই সামলাচ্ছেন। তাহলে এই 4টের মধ্যে যদি 3টে জিতে যায় কি 4টে জিতে যায়, তাহলে খুব সুন্দরভাবে এই মানুষটাকে কর্নার করা যাবে এবং সেই মতটা প্রতিষ্ঠিত হবে, এনাকে অপদস্থ করাটাও সুবিধা হবে। এটা নয় তো? আর কেন করবে না? এই যে তৃণমূল কংগ্রেসের শুনতে পারা যায় যে ভোট বিশেষজ্ঞ, যে যার নাম শুনি আর কি, পিকে বা তার টিম, বা অ্যাকচুয়ালি কেন করবে না? শাসক দল তার চেষ্টা করবে, বিরোধী দলকে যত রকম ভাবে তছনছ করা যায়, ভেঙে দেওয়া যায়, সেটা তো সে চেষ্টা করবেই। আর তাই সেই বিরোধী দলের প্রধান মুখ যদি হয়ে থাকেন একজন ব্যক্তি, এবং তিনি দলের ভিতর থেকেই যদি দেখা যায় যে তাকে কোণঠাসা করবার চেষ্টা হচ্ছে, শাসক দল সেই সুযোগ তো অবশ্যই গ্রহণ করবে। কেন করবে না? তাদের কোনো দোষ নেই সেই জায়গাটায়। এইবার এই জায়গাটাতে কি এটাও সাধারণ মানুষ বলছে এটা কোনো সেটিং না তো? হ্যাঁ, যে তাহলে এনার বিরুদ্ধে এনার দলের যে সমস্ত মানুষজন চিৎকার করছেন তাদের মতটা প্রতিষ্ঠিত হবে, গোল্লায় যাক 2026-এর ইলেকশন। হ্যাঁ, যদি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটাকে সাধারণ মানুষ বলতে বলতে তাদের মুখে ফেনা উঠে গেছে, সেটিং সেটিং সেটিং। আজকে এই সেটিংটা যে নয়, এইটা কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যরা কেউ কি এখনো পর্যন্ত প্রমাণ করতে পেরেছেন যে না বাবা সেটিং না? বিজেপির যারা যারা কি বলবো
গলার শির ফুরিয়ে বলেন যে না না ওসব সেটিং ফেটিং কিছু নেই, ভালো কথা, মানুষ বিশ্বাস করছে সেটিং নেই, তাই তো 2,35,00,000 মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছে। কিন্তু হয় মন্থরতা অথবা অনিচ্ছা, বাংলার প্রতি একটা অনিচ্ছা, যা একটা কিছু থাকবে নিশ্চয়ই। আমরা কি করে বুঝবো? আমরা তো সাধারণ মানুষ, আমরা কি করে বুঝবো? আমরা কি দেখতে পাচ্ছি? মানে এটা ভেবে নিন আপনারা, ডায়মন্ড হারবারে একজন প্রার্থী, যেটা কিনা সারা বাংলা তোলপাড় হয়ে গেছিল, হ্যাঁ, একটা ভোটের বেশ লড়াইতে, যে ওখানে একটা বেশ বিজেপি শক্তপোক্ত ভালো প্রার্থী দেবে, বেশ লড়াই হবে। আইএসএফ এর থেকে নওশাদ সিদ্দিকীর নামও শোনা গেছিল, কিন্তু তিনি হঠাৎ করে কেন উইথড্র করে নিয়েছেন সেটা তিনি জানেন, মানে তিনি ভোটেই দাঁড়াননি মোট কথা। কিন্তু তৎপরবর্তীতেও বিজেপির অভ্যন্তরে তো অসংখ্য প্রার্থী এই ডায়মন্ড হারবারে দাঁড়ানোর জন্য ছিলেন। কিন্তু সত্যি কথা বলতে কি, এটা সবাই জানেন, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি অত্যন্ত বর্ষীয়ান নেতা বিজেপি দলের ক্ষেত্রে হতে পারে, কিন্তু সাধারণ মানুষ চেনে কোথায় তাকে? ওই দিনকে ওই নামটা ঘোষণা করবার আগে পশ্চিমবঙ্গের কোন মানুষটা চিনত তাকে যে একজন প্রার্থী? এবার বলতে পারেন যে রেখা পাত্রর নামও তো কেউ অনেকদিন শোনেনি, কিন্তু সেখানে কিন্তু একটা মানে কি বলবো গনগনে সেটা তৈরি করতে পেরেছিলেন বিজেপির সামগ্রিক নেতৃত্ব, যে ওটাকে একটা সন্দেশখালী যে জায়গাটা আন্দোলন বলুন বা একটা বেশ গরম জায়গা, সেইটার থেকে উঠে আসা একটা নামকে প্রজেক্ট করা। রেখাপাত্র বিষয়টা একদম সম্পূর্ণ আলাদা, কারণ একটা আন্দোলন থেকে উঠে এসে সেইখান থেকে যদি কোনো একজন ব্যক্তিকে চুজ করা হয়, তাহলে সেই আন্দোলনটাকে অনেক বেশি রিলেট করা যায় এবং মানুষের মধ্যে সেই জায়গাটাকে বা সেই মুখটাকে অনেক বেশি প্রতিষ্ঠিত করা যায়, সেটা একটা জায়গা বোঝা গেল। কিন্তু ডায়মন্ড হারবার সব শেষে গিয়ে সেই প্রার্থীটা করা হলো, ডিক্লেয়ার করা হলো, হ্যাঁ, এবং ডিক্লেয়ার করার ক্ষেত্রে মানুষ ভাবছিল কি যে না দেরি হচ্ছে, তার মানে সত্যি সত্যি একটা জোরদার, নিশ্চয়ই এটা উপরের নেতৃত্বের একটা বিরাট কোনো বড় পরিকল্পনা আছে। যে প্রার্থী দেওয়া হলো, আপনি কজন মানুষের মুখ আপনাদের সামনে বলবে না, আপনারা যারা নেতা টেতা আছেন বিজেপির তাদের সামনে বলবে না, আপনারাও বলবেন না, দলবিরোধী মন্তব্য হয়ে যাবে, আপনারাও বলবেন না, কিন্তু মানুষ যখন স্টেশনে বসে দুজনে গল্প করছে, চায়ের দোকানে চা খাচ্ছে, ঘরের বৈঠকখানায় বসে জলখাবার খেতে খেতে কথা বলছে, সেই মানুষ বলছে ভাই এটা সেটিং ছাড়া আর কি, এটা পরিষ্কার বোঝাই গেল, ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে অবশ্যই সেখানে এই মানুষটি কিন্তু বলছেন যে সেখানে কি পরিমাণ ভোট লুট হয়ে ইত্যাদি ইত্যাদি হয়েছে, সেটা একদম অন্য প্রেক্ষিতের জায়গা। তা আমি তো সেখানে মানে কথা হচ্ছে যে সেখানে তো লড়তেই গেলাম না, লড়বার তো ইচ্ছাই প্রকাশ করলাম না। তা সেখানে 7 লক্ষ 7.5 লক্ষ ভোটের ব্যবধান হোক, সেটা তো মানে আরো 8 লক্ষ 9 লক্ষ হলেও অবাক হওয়ার কিচ্ছু ছিল না। ওখানে তো লড়তেই যায়নি, মাঠ ফাঁকা, একের পর এক কেউ তো গোল করেই যাবে, অবাক হওয়ার কি আছে? আর সেখানকার সেই মানুষজন যারা কিনা তার আগে পর্যন্ত লড়াই করেছে এই বিজেপি দলটার হয়ে, তাদের অবর্ণনীয় অবস্থা কে সামলাবে? যে আজকে এটা বাদ দিলেও যদি দেখা যায়, আমি ভাবছি এর আগেও একটা এপিসোডে করেছি যে সংবিধানের 4টি স্তম্ভ, তার 4টি স্তম্ভের মধ্যে এই ধরুন এই আমরা এই যে সংবাদ করি, এটাও যেমন একটা স্তম্ভ, বিচার ব্যবস্থাও তো একটা স্তম্ভ, আইন বিচার ব্যবস্থা এটা একটা স্তম্ভ, সরকার সেটা একটা স্তম্ভ, হ্যাঁ। তা এইখানে এই বিচার ব্যবস্থা আজকের দিনে কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটি গুরুতর অভিযোগ এই মানুষটা সেখানে পথিকৃত হয়ে দাঁড়িয়েছেন। এই যে বিভিন্ন ধরনের দুর্নীতি, এটা সেটা, অবশ্যই বিরোধী দলের কর্তব্য সেটা শাসককে সমালোচনা করবার জায়গা, হ্যাঁ। তা এইখানে দাঁড়িয়ে তদন্ত চলছে, বিচারক আজকে একটা রায় দিচ্ছেন, আবার পিছিয়ে যাচ্ছে, ডিভিশন বেঞ্চ হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্টের আবার ডিভিশন বেঞ্চ হয়ে যাচ্ছে, আবার সেই মামলা ঘুরে চলে আসছে, চলছে। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, যাদের তোমরা অভিযোগ জানানো হচ্ছে, তা তাদের অভিযোগটা তাদের বিরুদ্ধে অভিযোগটা প্রতিষ্ঠিত হয় কিভাবে? তদন্তের পরে বিচারের পরে তার বিরুদ্ধে শাস্তি, অথবা তার যদি দোষ না থাকে তাহলে তাকে বেকসুর খালাস,
এর কোনো কিছুই হচ্ছে না। মানে এই যে বাংলা সিরিয়াল হয় না, প্রতিদিন সন্ধ্যেবেলা এই বিচারের এই প্রক্রিয়া, এই তদন্তের প্রক্রিয়া এখন মানুষের কাছে এরকম সিরিয়াল লেখা মতো ব্যাপার হয়ে যাচ্ছে। আর এবার কিন্তু মানুষ বলছে যে 10 বছর তো তোমরা নিরঙ্কুশ ক্ষমতায় ছিলে, মানে বিজেপির কথা কেন্দ্রে, আজকে তুমি সংখ্যাগরিষ্ঠ নাও, একটু দুর্বল, শরিকের সাহায্য নিয়ে কাজ করতে হবে। তাহলে ওই 10 বছরে তুমি কি করলে, মানে অন্তত এই তদন্তর ব্যাপারগুলো, হ্যাঁ? তা এই জায়গাটার পরে মানুষের ভাষায়, তাদের ভাষায়, তাদের মুখের কথায় যদি সেটিং বলে, কোথায় আপনারা প্রমাণ করতে পারছেন যে সেটা নয়? আর তাহলে এই সমস্তটা এগুলোকে, এই ইস্যুগুলোকে তুলছে কে? একটা আমি তো দেখলাম না মানে একটা কোনো ইস্যু, জলজলে কোনো একটা ইস্যু যেটা শাসকের বিরুদ্ধে বলা যায়, এই শুভেন্দু অধিকারী বাদে বিজেপির আর কোনো নেতৃত্ব সেটাকে নিয়ে গলা ফাটাচ্ছে বা এগিয়ে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, মিছিল করছে, ব্যারিকেড ভাঙছে, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, এনাকে সঙ্গ দিচ্ছেন বেশ কিছু নেতা নেতৃত্ব, অবশ্যই সেটা তাদের দলে ওনার জায়গা তো অবশ্যই আছে, না হলে এতটাই বা উনি পারবেনই বা কি করে। কিন্তু এইটা যদি পরিস্থিতি হয় একেবারে ওপর থেকে সেটিং, আবার এখানে এসে এই উপনির্বাচনের মতো জায়গাগুলোতেও সেটিং করে একটিমাত্র মানুষকে অর্থহীন করে দেওয়া, মানে কি এই যে তদন্তগুলো হচ্ছে, তিনি একটা আশা করে তার আন্দোলনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তদন্তগুলো মন্থর, রায় নেই, বিচার গোল গোল ঘুরছে, আর বলিহারি যাই বিচার ব্যবস্থা। একে তো আমি অন্য একটা এপিসোডে বলেছি, আরো এই নিয়ে বলবো, মানুষ কোনটা ঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায় জানেই না। তার জন্য প্রয়োজন একদম প্রাথমিক শিক্ষার জায়গা থেকে ছোট করে মানুষকে আইন, ন্যায় অন্যায় এই জায়গাগুলোকে একটু একটু করে শিখতে। যে ছেলেটা, যে মেয়েটা ছোটবেলার থেকে বিজ্ঞান, ফিজিক্স, ম্যাথমেটিক্স এই সমস্ত শিখে বড় হতে পারে, বিদেশি ভাষা ইংরেজি শিখে বড় হতে পারে, তাহলে সে একটা দুটো করে লাইন বা চটি একটা ছোট্ট বই 1 থেকে 2 থেকে 1 থেকে না হোক অন্তত 5 থেকে সে অল্প করে কেন আইনটা শিখবে না? যে কোন কাজটা অন্যায় অনেক মানুষ তো জানেই না সমাজে। এ তো গেল এক জিনিস। 2 নম্বর জিনিস কি, টাকা থাকলে ভাই তুমি 1000 রকম তোমার রাস্তা আছে, বড় বড় উকিল দিয়ে তুমি 1000 রকম ভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারবে। ও বিচার চলতেই থাকবে, অভিযোগকারী মরে যাবে, অভিযুক্ত মরে যাবে, এমনকি যে সমস্ত জজেরা আছেন তারা রিটায়ার করে যাবেন, তাও কোনো বিচার শেষ হবে না। এটা আমার কথা না, আপনারা বিচারকরা, অতীতের বিভিন্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা এই নিয়ে কথা বলেছেন। তার ইয়েটা কোথায়, সলিউশনটা কোথায়? কিচ্ছু সলিউশন হয়নি। এত বড় একটা দেশ, এত সুন্দর প্রযুক্তি ব্যবস্থা এই মুহূর্তে, হ্যাঁ, আজকে ভারতের মতো দেশে আধার কার্ড নামক একটা বস্তু আছে যেটা দিয়ে বায়োমেট্রিক দিয়ে সমস্ত রকম বহু বিতর্ক হয়েছে, কিন্তু সেটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। না তো ভোটিং সিস্টেমে, না তো বিচার ব্যবস্থায় এই প্রযুক্তিকে কোনো রকম নেওয়ার ইচ্ছাই নেই যাতে গতি আসে। কোথায়? আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ চলে এসেছে। হ্যাঁ, আজকে এই ব্যবস্থাগুলোকে কেন নিজেদের মানে প্রযুক্তির জায়গাটা কেন ভাবা হবে না? মানুষ দ্রুত বিচার পাচ্ছে না বলে সমাজ কলুষিত হচ্ছে, সমাজে অন্যায়ের পরিমাণ বেশি হচ্ছে। আর এরপরে এই যে একটু আগেই উনি যেটা বললেন যে এরপরে কোথায় যাবে কে জানে। এরকমটা চলতে থাকলে সত্যি এরপর কোথায় যাবে, আমরা কোথায় যাব? এবং সেই নিয়ে বিচারকদেরও বোধহয় খুব বেশি হেলদোল নেই, কারণ বিচারকদের কি কুকথা গালমন্দ যা আমরা কল্পনা করতে পারতাম না, যে যা খুশি বলে দেয় বিচারকরাও চুপচাপ বসে খুবই সুন্দর হাসি মুখ করে শুনে নেন। হ্যাঁ, বিচারকের নামে পোস্টার পড়েছিল। আচ্ছা বলুন তো,
বিচারকের নামে পোস্টার পড়েছিল, যে করুক খারাপ কাজ, ভালো মানে সে কাজটা যেই করুক না কেন, সেই তদন্তটা অন্তত কি হয়েছে, কে ধরা পড়েছে, তার কি শাস্তি হয়েছে কেউ জানে? বিচারক রাজাশেখর মান্থার বিরুদ্ধে যে পোস্টার পড়েছিল, আর কথা কুকথাতে তো মানে কোনো শেষই নেই, যে যা খুশি বলে দেন বিচারকদের বিরুদ্ধে, কোনো ব্যবস্থা নেই। আমার বক্তব্য হচ্ছে মাননীয় বিচারপতি এই রাজাশেখর মান্থার যে বিরুদ্ধে যে ইয়ে করেছিল, পোস্টার পড়েছিল, তার ফলাফলটা আপনারা দেখতে পেয়েছেন? কিছু হয়েছে? কিচ্ছু হয়নি। বিচারকরা বোধহয় ভাবছেন এই তো কদিন চাকরি আছে, এরপরে রিটায়ার করে যাবো, ঠিক আছে, টাটা বাই বাই, এই কদিন ওই ডেট দিতে দিতে চলে যাই। এটা নিয়ে তো ভাবা দরকার, মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সকলের, এমনকি সমাজের ভাবার দরকার। বিচার ব্যবস্থা এটা সবই নয় বলছি, আপনারাও কিন্তু এই সমাজের বাইরে না, আপনারা এই সমাজকে ঠিক রাখার জন্য সংবিধান যাতে ঠিকভাবে প্রযুক্ত হয় তার জন্যে তার কোনো প্রয়োগ নেই। গেল একটা অংশ। তাহলে এইটা এখানে টেনে আনলাম কেন? যে এই সমস্ত রকম প্রতিকূলতাগুলোর মধ্যে এই শুভেন্দু অধিকারী আজকে বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন, একজন অগ্রগামী হিসেবে উঠে এসেছেন। কথাটা ভুল। বিরোধী রাজনীতিতে ইনি এক এবং অদ্বিতীয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। সেটা আমি বিজেপির মতকে ভালো বলি অথবা খারাপ বলি, যাই হোক না কেন, খোলা চোখে বলুন নিরপেক্ষভাবে, যে ওদিকে শাসক দলের অনেক নেতা নেত্রীরা রয়েছেন, বিরোধী দলে পট করে মুখের মধ্যে কোন নামটা আসবে? অ্যাক্টিভিটিতে তার এই কাজকর্মের বিপুল গতিতে তাল রাখতে পারছেন না অনেকে, আর যা বলছেন সোজা বলে দিচ্ছেন, বুক চিতিয়ে কথা বলছেন, যাচ্ছেন সেখানে ফিজিক্যালি, তাল রাখতে পারছেন না। ঈর্ষার জায়গাটাকে যদি এইভাবে দেখা হয়, আজকে বিশ্বাস করি না যে শুধুমাত্র ঈর্ষা ও সমস্ত কিছু, মানে আবেগের কোনো জায়গায় এসব রাজনৈতিক জায়গায় আজকে খুব কতটা আছে আমি জানি না, সবটাই স্বার্থের জায়গা। তাহলে স্বার্থের জায়গাটাও যদি দেখেন যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি যদি ক্ষমতায় চলে আসে, তাহলে বিজেপির যে সমস্ত নেতা নেত্রী তাদের তো লাভ, নাকি না আসলে লাভ? ওই আগের দিন যেটা বলেছিলাম যে ভোটে দাঁড়িয়ে জিতলে লাভ, নাকি ভোটেও দাঁড়ানোর দরকার, মানে টিকিটটা পাওয়াও দরকার, হ্যাঁ, আবার হেরে যাওয়াটাও লাভ? এ তো ভিতরে আপনাদের বিজেপি অন্দরমহলে, বিরোধী দলের অন্দরমহলে তার তর্ক থাকবে। কিন্তু এই সামগ্রিক চিত্রটা ভেবে দেখুন তো, যে একদম ওপর কেন্দ্রীয় সরকারের জায়গা থেকে শুরু করে আপনার এই আমাদের রাজ্যে প্রেক্ষিতটা যা তৈরি হচ্ছে, তাতে করে এই সামগ্রিকভাবে এই মানুষটাকে কোণঠাসা করা, অপদস্থ কোন অর্থে? এই যে মামলাগুলো হচ্ছে, বিভিন্ন রকম দুর্নীতি নিয়ে উনি আন্দোলন করেন, ইত্যাদি করেন, তার কোনো কিচ্ছু হয় না। সে পিছিয়ে গোল হতে হতে কোথায় চলে যায়। অপদস্থ কে হন? ইনি হন। মজা কে দেখেন জানি না। যাদের বিরুদ্ধে অভিযোগ অবশ্যই তারা মজা পান। আর এ বাদে এই যে লোকসভা ইলেকশনে একটা আশাপ্রদ ফল হলো না, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 5টা পেতেন কিনা জানেন না, আগের এপিসোডে আমি সেটা বলেছি। সেখানে 12টা তো অনেক ভালো। যিনি বলেছিলেন ইসবাত 200 পার বলে 77-এ থেমে গিয়ে বলেছিলেন এই 77 তো দুর্দান্ত রেজাল্ট হয়েছে, 3 থেকে আমরা 77 হয়ে গেছি, তাহলে 200 তো টাচ করতে পারেনি, সংখ্যাগরিষ্ঠতাই পাইনি, সেটা খুব ভালো রেজাল্ট যদি হয়ে থাকে। 35 তো পশ্চিমবঙ্গের মানুষজন কেউ বলেনি 35টা পাবে, 31টা পাবে, 29টা পাবে। কেউ একজন হঠাৎ করে দিল্লি থেকে বা কোনো একটা জায়গা থেকে হঠাৎ একটা মত তৈরি হলো না 30টা, ঠিক আছে, এটা রাজনৈতিক দলের প্রচারে এই ধরনের একটা ফুলিয়ে ফাঁপিয়ে একটা বলা থাকে, মানুষকে কি বলবো, মানুষকে প্রভাবিত করবার তো চেষ্টা থাকে। কিন্তু বাস্তব চিত্রটা কোনটা? বাস্তব চিত্রটা তার আগের অংশে 2021-এর পর থেকে সাংগঠনিক জায়গার যে ত্রুটিগুলো বা যে পরিমাণ মাঠে ঘাটে আন্দোলন হওয়া উচিত ছিল, এই মানুষটা বাদে আর কে করেছেন? তার ফল তাহলে 5টা পেয়েছেন। 5টা পেতেন কি? সেখানে 12টা পেয়ে 29-এর জায়গায় 12টা পেয়ে উনি দুর্দান্ত রেজাল্ট করেছেন আমি মনে করি। এবং বহু জায়গা আছে যেখানে মানে বিধানসভাগুলোতে উনি এগিয়ে আছে, মানে বিজেপি এগিয়ে আছেন।
আভ্যন্তরীণ সমীক্ষা হবে আপনাদের দলের মধ্যে, সেখানেও কি হবে সে আপনারা জানেন, কতটা ওনার পক্ষে মানে ব্যাপারগুলো যাবে জানি না। কিন্তু এই বিধানসভা নির্বাচনটা সবাই একটু উৎসাহ নিয়ে মজা নিয়ে একটু দেখুন তো। মানুষজন তো রাস্তাঘাটে হাঁটছি চাচ্ছি বলছে, হঠাৎ করে তো মনে হলো আপনাদের সামনে বলি যে এই বিধানসভা নির্বাচনে বিজেপি হেরে যাওয়ার কথা, কিন্তু উল্টো হয়ে যাবে না তো, এখানেই বিজেপি জিতে যাবে না তো। এখানে বিজেপি জিতে গেলে লাভটা সরকারের লাভ, মানে রাজ্য সরকারের লাভ, টিএমসির লাভ। কেন? তাহলে এই মানুষটা, এই শুভেন্দু অধিকারী কিন্তু আরো বেশি, তাকে বিজেপি দল থেকে আরো বেশি কণ্ঠাসা করা যাবে, অপদস্থ করা যাবে। তাহলে বাংলার মানুষ কিন্তু তৈরি আছে, জানেন তো। বাংলার মানুষ কিন্তু ভবিতব্যটা মোটামুটি জানে। এই কংগ্রেস সরকার, সিদ্ধার্থ রায়ের আমলের কংগ্রেস সরকারকে কেউ যখন সরাতে পারেনি, একত্রিত হয়ে দলবদ্ধভাবে যুক্ত ফ্রন্ট এসে তাকে সরালো। তেমনি তারপরে সিপিএম যে রাজত্ব, 34 বছরের রাজত্ব, একা কোনো একটি জাতীয় দল বা একটি কোনো মানে একটি বড় কোনো পার্টি আগে থেকে আছে এরকম কেউ কিন্তু সরাতে পারেনি। কি হলো? আবার একটা নতুন দল তৈরি হলো, তৃণমূল কংগ্রেস। মানুষ অন্যরকম ভাবে ভাবতে শুরু করলো, এবং তারপর তার সাথে কংগ্রেস যোগ হলো। মানে বেশ কয়েকটা বছর গেল মাঝখানে গিয়ে, তারপর কিন্তু বামফ্রন্ট সরকারের পতন ঘটলো। এবারেও এই যা পরিস্থিতি আছে, বিকল্প রাজনীতি কি বাংলার রাজনীতির মানে দরজায় কড়া নাড়ছে? ভেবে দেখার আছে। বিকল্প দল, বিকল্প রাজনৈতিক মঞ্চ, এটা কি বাংলার ভবিতব্য? দর্শক, আপনারা মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। সেই কমেন্টের মধ্যে থেকেই কিন্তু উঠে আসবে সামগ্রিক মতামত। মানুষের ভাষায় আমরা চেষ্টা করছি যে একদম সাধারণ, আমাদের মতো চুনোপুটি যারা মানুষ বলি, সাধারণ মানুষ, তাদের কথাগুলো এক জায়গায় করে তুলে আনতে। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব মাঠের মাঝখানে দাঁড়িয়ে, বাজারে দাঁড়িয়ে বিভিন্ন মানুষের কথাবার্তা আপনাদের সামনে তুলে আনতে। তো মানুষের ভাষায় এই এপিসোডটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর যে সম্ভাবনার কথাটা বললাম সেটা নিয়ে একটু চিন্তা করবেন, কমেন্টে জানাবেন। আজকের এপিসোডে এই পর্যন্ত। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। আরো ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন রকম খবর নিয়ে আমাদের চ্যানেলে আপডেট থাকবে, অন্যান্য নিউজগুলোও থাকবে, সঙ্গে গল্প থাকবে, পডকাস্ট থাকবে। এগুলো দেখবার জন্য চোখ রাখুন মানুষের ভাষায়। নমস্কার।